হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 12ই ডিসেম্বর তোমাদের কী ধরনের প্রশ্নপত্র এসেছে রিজনিংয়ের উপর বেস করে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটের প্রশ্নপত্র আলোচনা করব। শুরুর আগে একটা কথা বলে রাখি, আগে যেভাবে তোমাদের প্রশ্নপত্র আসতো, অর্থাৎ তোমার প্রথম দিকে 11 তারিখের পর থেকে কিন্তু একটু প্রশ্নপত্র চেঞ্জ হচ্ছে, বিশেষ করে ম্যাথের ওপরে বেশি। ম্যাথগুলো বিশাল লেন্দি দিয়ে দিচ্ছে এবং রিজনিংটাও একটু কিছু কিছু প্রশ্ন লেন্দি দিচ্ছে, বাকি সব ঠিক আছে। অর্থাৎ এই রিজনিংয়ে তুমি 30-এর মধ্যে 28-29টা তো এমনিই পারবে। যারা আমার এই প্রত্যেকটা দিন অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে যাচ্ছ তারা কিন্তু 30-এ 30 পারবে, কেননা প্রত্যেক দিন আমি নতুন নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে চলে আসছি। যে প্রশ্নপত্রগুলো নতুন দিচ্ছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপনা করছি, ঠিক আছে। চলো আজকে তোমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কি এসছে। আর একটা কথা বলে রাখি, ম্যাথ কিন্তু ভাই খুবই টাফ আসছে, মানে টাফ তো নয়, লেন্দি আসছে। সেখানে কিন্তু তোমাকে টাইমটাকে একটু বাঁচিয়ে নিতে হবে, হ্যাঁ। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম 100% অরিজিনাল এবং ভেরিফাই প্রশ্ন। তোমরা যারা এক্সাম দিয়েছো তারাও দেখবে হয়তো ভিডিওটা, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আর ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ মানে চমক রেখেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখো দি, তারপরে তোমরা কিন্তু সেটাতে যুক্ত হতে পারো, দেখে নেবে, ঠিক আছে। চমকটা তাহলেই বুঝতে পারবে। চলো আজকের প্রথম প্রশ্ন কি এসছে দেখেন। যাবে গেটই দেখবে কিন্তু এই ধরনের প্রশ্ন একটা থেকে দুটো তুমি পাচ্ছ। এই প্রশ্নটা দেখো কিভাবে আসতে পারে সবে আমি বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ডাইরেক্ট এইভাবে প্রশ্ন পাবে, একজন ক্লাসে মানে একটা পার্সনের নাম বলে দিয়েছে, এখানে আমি অ্যামি লিখেছি একটা পার্সনের নাম, বাম দিক থেকে তার একটা স্থান বলে দিয়েছে এবং ডান দিক থেকে তার একটা স্থান বলে দিয়েছে। একই ব্যক্তি কটা স্থান দখল করে? তুমি বলবে স্যার একটাই স্থান দখল করে, তাকে হয় প্রথম দিক থেকে কাউন্ট করতে হবে, না হলে তাকে শেষের দিক থেকে কাউন্ট করতে হবে। যে কোনো একটা স্থান সে কাউন্ট করবে। এখানে কিন্তু একটা পার্সনে দুবার কাউন্ট করেছে। আমি কি বলবো যে দুটো যে সংখ্যা বলেছে না, 18টা এবং 13টা, এই দুটো সংখ্যাকে তুমি কি করবে না যোগ করে দেবে, ঠিক আছে। দুটো সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে? তুমি বলবে 31 হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু এসেছিল, যারা বুঝার বুঝে নাও। একদম ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিয়েছি আমি, শুধু আমি অ্যামিটাকে চেঞ্জ করেছি। তাছাড়া পুরো সেম প্রশ্ন আছে। এরপরে কি হবে? এরপরে আমি কি বললাম, একজন পার্সন, অর্থাৎ তুমি ধরো একটা ক্লাসে ধরো তোমার যে মানে তুমি যে র্যাঙ্ক করতে, সে র্যাঙ্কটা কিন্তু হয় প্রথম দিক থেকে কাউন্ট হবে, না হলে শেষের দিক থেকে কাউন্ট হবে। একবার দুটো দিক সে কোনোদিন পাবে না, একমাত্র পলিটিক্স ছাড়া। চলো বাদ দাও। তাহলে কি করব, তাকে এক বাদ দিয়ে দিলাম। তাহলে কত পড়ে থাকছে? আমার 30 পড়ে থাকছে। তাহলে 30টা কি হয়ে যাচ্ছে? ওই ক্লাসের মোট ছাত্র সংখ্যা। বুঝতে পেরেছো? ঠিক আছে, যদি মোট ছাত্র সংখ্যা চাই তাহলে এটা হবে। এই একটা টাইপ আসছে। কি বলেছে দেখো, বাম দিক থেকে দিয়ে দিচ্ছে এবং ডান দিক থেকে স্থান দিয়ে দিচ্ছে, আবার দিচ্ছে কি প্রথম এবং শেষের দিক, একই টাইপের, শুধু ভাষাটার একটু পরিবর্তন, আর কিচ্ছু নয়। আবার একটা টাইপ দিচ্ছে, কি টাইপ দিচ্ছে একটু ভালো করে দেখো, আমি বলে দিচ্ছি। এই প্রশ্ন একটা একটা করে রেখেছি, কিন্তু আমি যেগুলো বলবো তার মধ্যে থেকে সব পেয়ে যাবে। বলে দিচ্ছে মোট, ধরো এই প্রশ্নটাকে নিয়ে বলছি, ধরো মোট ছাত্র সংখ্যা বলে দিচ্ছে যে 35 জন, ঠিক আছে, ভালো করে বুঝবে। মোট ছাত্র সংখ্যা বলে দিচ্ছে 35 জন, এবং একজন যদি পার্সন বলে দেয় যে অ্যামি বাম দিক থেকে 18তম এবং ডান দিক থেকে 13তম, তাহলে অ্যামি যে স্থান বলে দিয়েছে, অ্যামিতে হবে না, এখানে দুটো পার্সনের নাম বলতে হবে, ঠিক আছে। এখানে আমি বলছি ধরো রাম বলে দিচ্ছি, ঠিক আছে। রাম, অ্যামি হচ্ছে বাম দিক থেকে 18তম এবং রাম হচ্ছে ডান দিক থেকে 13তম। তাহলে অ্যামি এবং রামের মধ্যে কতজন স্টুডেন্ট আছে? এই ধরনেরও প্রশ্ন আসছে, ঠিক আছে ভাই। কিন্তু এইগুলো ডাইরেক্ট তুমি পেয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দিকে যাচ্ছি। এই প্রশ্নটা গিয়ে তুমি কমন পাবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু প্রশ্নটা আসছে। কিভাবে? একটু আমি প্রশ্নটাকে গুছিয়ে বলে দিই। প্রশ্ন তুমি গিয়ে দেখবে, বলবে যে এখানে তোমার এই যে 3টে অঙ্ক নিয়ে একটা সংখ্যা বলা হয়েছে, এখানেও 3টে অঙ্ক নিয়ে একটা সংখ্যা বলা হয়েছে, এভাবে কিন্তু তোমার 5টা গ্রুপ দিয়ে দিয়েছে। বলেছে যে বাম দিক থেকে ডান দিক সবগুলো কাউন্ট করতে হবে। উদাহরণ হিসাবে তোমাকে একটা লিখে দেবে, এরকম দিয়ে দেবে যে উদাহরণ হিসাবে, যে ধরো সাপোজ এই 4, 3, 2, অর্থাৎ 432-এর 4টা হচ্ছে আমার প্রথম অঙ্ক এবং 3টা হচ্ছে আমার দ্বিতীয় অঙ্ক এবং 2টা হচ্ছে আমার তৃতীয় অঙ্ক। তাহলে তোমার এখানে প্রশ্নটা কি বলেছে, বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্ক। এখানে 5টা তোমার সংখ্যার মধ্যে যে সংখ্যার যে গ্রুপ দিয়ে দিয়েছে, অর্থাৎ 432
ঠিক আছে, 535। এভাবে কিন্তু সব থেকে বড় সংখ্যার যে গ্রুপটা আছে তার দ্বিতীয় অঙ্ক কোনটা? দেখো 535, 547 আর 543-এর মধ্যে সব থেকে বড় হচ্ছে এটা। এর দ্বিতীয় কোনটা না, 4টা হচ্ছে দ্বিতীয়। আমি যেভাবে উদাহরণ হিসাবে তোমাকে বোঝালাম, তাহলে 4-এর সাথে যোগ করতে বলেছে, যোগ দিয়ে দিলাম। তারপরে কি করব, দেখো ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয়, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আছে দেখো 431 আছে আর 32 আছে, তাহলে 431টা নিশ্চয়ই ক্ষুদ্র হবে, এরও দ্বিতীয়টা ধরে নিলাম। তাহলে 3, 4 আর 3 কত হচ্ছে, 7 হচ্ছে, এটাই আমাকে তো চেয়েছে। এটা হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। ঠিক আছে, কিভাবে করতে হয় বুঝতে পারছো। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এগুলো কিন্তু সবই কিন্তু শিফটের আসা প্রশ্ন। ঠিক আছে ভাই, একদম অরিজিনাল প্রশ্ন। এই প্রশ্নটা আমি বলবো ভালো করে বুঝবে, কিন্তু একটু টাফ দিয়ে দিচ্ছে। 11 তারিখের পর থেকে কিন্তু একটু প্রশ্নপত্র লেন্দি দিয়ে দিচ্ছে, তার আগে কিন্তু একদম সহজ ছিল। ঠিক আছে, চলো। এখানেও কিন্তু বলেছে বাম দিক বলে দিচ্ছে এবং ডান দিক বলে দিচ্ছে, যেগুলো করাচ্ছি সব গিয়ে কমন পাবে ওখানে, সব প্রত্যেকটা প্রশ্ন একটু ধৈর্য সহকারে দেখো। এমন কতগুলি কি আছে, এগুলো বলবে স্যার চোখ ধাঁধিয়ে যায়, ভুল হয়ে যায়, আমি যেভাবে শেখাচ্ছি একবার মাইন্ডে ঢুকিয়ে নাও, জীবনে ভুল হবে না। এমন কতগুলি জোড়, আচ্ছা জোড় বলেছে, তাহলে আমি এটা জোড় লিখে দিচ্ছি। জোড় সংখ্যা আছে যার ঠিক আগে, এই জোড় সংখ্যাটার ঠিক আগে একটা সংখ্যা বলছে ও পরে একটা সংখ্যা বলছে। ঠিক আছে, কি বলেছে, জোড় সংখ্যার আগে ঠিক একটি জোড় সংখ্যা এবং পরেও একটি জোড় সংখ্যা। আচ্ছা এখানে আগে একটা জোড় লিখে দিচ্ছি এবং পরে একটা জোড় লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এখানে গ্রুপটা কিভাবে হচ্ছে না, 3টে জোড় সংখ্যা, এই যে সৃষ্টি দিয়েছে বাম দিক থেকে ডান দিক, এখানে কতগুলো এই টাইপের গ্রুপ পাবে, অর্থাৎ 3টে জোড় সংখ্যা একই জায়গায় অবস্থান করছে। চলো কাউন্ট করি, কিভাবে কাউন্ট করবে দেখো। এখানে 2 জোড় সংখ্যা, এগুলো হচ্ছে না, দেখো এই একটা আমি গ্রুপ পাচ্ছি, 4 জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা এবং 6 জোড় সংখ্যা, তুমি বলবে হ্যাঁ পাচ্ছি, ব্যাস একটা গ্রুপ আমি লিখে দিলাম। তারপরে দেখো আর কোথাও গ্রুপ পাচ্ছি কি, এই দেখো 2 পাচ্ছি, 6 পাচ্ছি আর 8 পাচ্ছি, তাহলে এই একটা দুটো গ্রুপ পেয়েছি। তারপর আর পাচ্ছি কি দেখো, তারপরে বলবো আর পাচ্ছি না, কিন্তু এখানেই ভুল হয়ে যাবে, যারা জানো কোথায় ভুল হচ্ছে বুঝতে পারবে। দেখো একটু কালারটাকে চেঞ্জ করে নিয়ে আমার চোখ দিয়ে দেখো, আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে তো 4টে, এইভাবেই দিচ্ছে, অনেকে কিন্তু এইভাবে ভুল করে চলে আসছে। ঠিক আছে, এইটা দিয়েছিল একদম এক্স্যাক্ট। দেখো এই 2, 6, 8 আর 4, আমি বলতে পারি এই যে 6, 8 আর 4 এটাও তো একটা গ্রুপ জোড় সংখ্যার, তো বলবে হ্যাঁ গ্রুপ, আমি বলবো করে দাও এই একটা গ্রুপ, তাহলে 3টে পেয়ে গেলাম। আর কোথাও কি আছে, এখান থেকে 2টো আছে, মধ্যে একটা 1 দিয়ে দিচ্ছে, হচ্ছে না, তাহলে আমি 3টে কিন্তু গ্রুপ পেয়ে যাচ্ছি এই টাইপের। এই প্রশ্নগুলো কিন্তু একটু লক্ষ্য করবে। ঠিক আছে, এখানে ধরো আরও একটা সংখ্যা দিয়ে দিল, তাহলে আরও একটা আমার গ্রুপ বাড়বে। ঠিক আছে, পরপর ওইটা কিন্তু একটু তোমরা চোখ কান খোলা রেখে করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, আর কিন্তু সাংকেতিক চিহ্নর জায়গায় কিন্তু এখন বেশি এই টাইপের দিয়ে দিচ্ছি, সব নাম্বার দিয়ে দিচ্ছে, মানে সাংকেতিক চিহ্ন মানে বুঝতে পারছো, @ হ্যাশ এই ধরনের কিন্তু ইগনোর করছে, দিচ্ছে না তা নয়, দিচ্ছে। আমি কিন্তু আগেও করেছি, প্রত্যেক দিন দিচ্ছি, একদম 100% অরিজিনাল প্রশ্নপত্র দিচ্ছি। ঠিক আছে, চলো এই প্রশ্নটা একটা গিয়ে কমন পাবেই পাবে, একদম ডাইরেক্ট যেভাবে করাচ্ছি। কিভাবে করবে, শর্টকাটে কিভাবে করবে আমার দেখে শেখো। 18 লিখে নেবো, 6 লিখে নেবো, 18 লিখে নেবো, 6 লিখে নিচ্ছি এবং 18 লিখে নিচ্ছি। এরপরে কি বলেছে, এর অর্থ কি বলেছে, যোগ বলেছে, তাহলে এটা কোথায় আছে 18-এর পরে, তাহলে 18-এর পরে যোগ করে দাও, তোমার কিন্তু অসুবিধা আছে কিছু না। বি এর অর্থ বিয়োগ বলেছে, বি কোথায় আছে এখানে, বিয়োগ করে দাও, কারণ আমি সংখ্যাগুলোকে লিখিনি, জাস্ট মানে সংখ্যাগুলোকে লিখে নিয়েছি, গ্যাপ দিয়ে দিচ্ছি। শর্টকাটে কীভাবে করতে হয়। সি এর অর্থ কী বলেছে, ভাগ বলে দিয়েছে, সি কোথায় আছে গো, তুমি বলে প্রথমে আছে, ভাগ করে দাও। তারপরে কি আছে, ডি এর অর্থ গুণ, আর দেখো ডি এখানে পড়ে আছে, এখানে গুণ করে দাও। এটাকে সলভ করলেই অ্যান্সার হবে, যে এটাকে সলভ করতে হবে, সিম্পলিফাই, একদম সহজ প্রশ্ন, নিজেই করে নিতে পারবে। 3, 6, 18, 3 গণিত 18 যোগ 6 বিয়োগ 18, 3 18 হচ্ছে 54 যোগ 6 বিয়োগ 18, 6 আর 60, 60 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে হচ্ছে 42। এটার কিছু বলতে হবে ভাই, এই প্রশ্নগুলো দেখা মাত্রই উড়িয়ে দেবে। ঠিক আছে, উড়িয়ে দেবে। আমি দেখাবো আজকে কীভাবে স্ক্রিনের মধ্যে তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, এই টাইপের কিন্তু একদম পেয়ে যাচ্ছ। আগেরটা কিন্তু একটু আলাদা ছিল, এটা কিন্তু একটু আলাদা, ভালো করে দেখে নাও কিভাবে করতে হয়, ভুলিয়ে ফেলবে না। এই টাইপের কিন্তু একটা কমন পাবে। বাম দিক বলে এখানে কিন্তু আমি 2 ধরনের বলবো, যেটা কিন্তু আসছে, দুটো টাইপ বলে দিচ্ছি। ঠিক আছে, একটু ভালো করে দেখো। বলেছে বাম দিক বলে দিচ্ছে এবং ডান দিক বলে দিচ্ছে।
বলেছে বাম দিক থেকে প্রথম, বাম দিক থেকে ফার্স্ট এবং ডান দিক থেকে 15তম অঙ্কের সমষ্টি, সমষ্টি মানে কি স্যার? যোগ করতে বলেছে, সিম্পল কথা। তাহলে এই 2-এর সাথে বাম দিক থেকে প্রথমতম মানে 2টা পেয়ে যাচ্ছি এবং ডান দিক থেকে 15তম। তাহলে দেখো 1 2 3, আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 8, ঠিক আছে 8 হচ্ছে তো। তাহলে এটা দেখো বাম দিক থেকে প্রথম, বাম দিক থেকে প্রথম ফার্স্ট 2টা নিয়ে নিয়েছি এবং ডান দিক থেকে কত বলেছে আমার? না 15তম। তাহলে এই 8, এদের 2 + 8 সমান কত হচ্ছে গো? 10 হচ্ছে। এটাই তোমার অপশানে থাকবে, 9 থাকবে, 10 থাকবে, 11 থাকবে, 15 থাকবে। তখন তোমাকে 10টাকে অ্যান্সার করে আসতে হবে, ঠিক আছে? এই টাইপের আসছে এই প্রশ্নগুলো, একদম আসছে। চলো নেক্সট প্রশ্ন দেখছি। ওইটাতে কিন্তু ওই মানে ভ্যারাইটিসটা আসছে না, ঠিক আছে? মানে যেটাতে বললাম না তোমাকে, এটাতে আসছে না, এটাতে এরকম টাইপেরই আসছে প্রশ্ন। দেখো এই প্রশ্নটাতে কিন্তু আসছে, ঠিক আছে? এই মধ্যবর্তী, এটা নিয়েও বুঝাবো। দেখো কীভাবে প্রশ্ন আসতে পারে এই ক্লাসটাতে, দেখো আশা করছি সব ক্লিয়ার হয়ে যাবে ভাই। কি বলেছে? এভাবে তোমাকে একটা সংখ্যা দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা সংখ্যা কিন্তু বলে দেবে ওখানে 1 অঙ্কের সংখ্যা। এখানে কি বলেছে দেখো, প্রত্যেকটা জোড় সংখ্যার সাথে 1 যোগ। তাহলে এই যে সংখ্যাটাকে তুমি লিখতেও পারো, যদি ভাবো যে না আমার ভুল হয়ে যায় লিখে নাও। কে তোমাকে বারণ করেছে ভাই? বেশি টাইম যাবে না, 2 4 6 3 2 4 5 7 3 লিখে নিলাম, কয়টুকুন টাইম লাগলো? এরপরে দেখো সুবিধা হবে তোমার, প্রত্যেকটা জোড় সংখ্যার সাথে 1 যোগ করতে বলেছে এবং বিজোড় অঙ্কের সাথে 1 বিয়োগ করতে বলেছে। আচ্ছা জোড় সংখ্যাগুলোকে যদি আমি সার্কেল করে নিই, কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না, যাবে না। সার্কেল করে নিলাম, যেগুলো পড়ে থাকলো সেগুলো বিজোড়, বিজোড়, ঠিক আছে? এখান থেকে 1 করে বিয়োগ করে দাও, 1 করে কি বলেছে? যোগ করতে বলেছে জোড় অঙ্কের সাথে। তাহলে 3 5 7, ঠিক আছে 5, আর কিছু নেই, এগুলো থেকে 1 করে বিয়োগ করে দাও, ধাঁধা লাগবে না চোখে। তাহলে কত হচ্ছে আমার? 2 2 1 তোমার 4 6 আর 2, ঠিক আছে? একদম হয়ে গেল। এরপর আমাকে কি হলো, ঠিক করলাম তো? একবার দেখে নি। দেখো 2 থেকে 1 যোগ করলাম 3, 4 থেকে 1 যোগ করলাম 5, 6 থেকে 1 যোগ করলাম 7, 4 থেকে 1 যোগ করলাম 5, ঠিক আছে? আর তোমার দেখো 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 7 থেকে 1 বিয়োগ করলে 6, আর তোমার 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে একদম পারফেক্ট আছে। তাহলে দেখো এরপরে কি বলেছে? এরপরে বলেছে দেখো সবে 1 করে যোগ করতে বলছে। এরপরে কি বলেছে দেখো, সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যা একাধিকবার উপস্থিত থাকছে। একাধিকবার উপস্থিত থাকছে মানে দেখো এই যে 3 সংখ্যাটা আছে, এই 3 সংখ্যাটা দেখো আর কোথাও কি আছে? তাহলে এটা কিন্তু একাধিকবার হচ্ছে না। চলো একাধিকবার বলতে ভালো করে বুঝে নেবে। দেখো এই 5 সংখ্যাটা কিন্তু একাধিকবার হচ্ছে, তুমি বলবে হ্যাঁ হচ্ছে। এই 2 সংখ্যাটা একাধিকবার হচ্ছে, তুমি বলবে হ্যাঁ হচ্ছে। আর কিছু কি হচ্ছে? আর হচ্ছে না। তাহলে 2টি সংখ্যা আছে যেগুলো একাধিকবার উপস্থিত হচ্ছে, অর্থাৎ 2টো গ্রুপ পাচ্ছি। এরপর স্যার আর একটা প্রশ্ন কি হয় একটু ভালো করে বুঝান, এটা কি ছিল? 2, ঠিক আছে? আর একটা প্রশ্ন কীভাবে একটু বোঝাচ্ছি। দেখো এই প্রশ্নটা কিন্তু আসছে, বলছে নতুন যে গঠিত এই সংখ্যাটা হলো, এটা হচ্ছে নতুন গঠিত সংখ্যা, ঠিক আছে? এই সংখ্যাটার মধ্যবর্তী সংখ্যাটা কি হবে? মধ্যবর্তী সংখ্যাটা কি হবে? এগুলো তো করে যাওনি, পারবে কি করে? দেখো মধ্যবর্তী সংখ্যা মানে কি? দেখো কটা আছে আমার? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে আমি বলতে পারি এই ধার দিয়ে 4টে আর এই ধার দিয়ে 4টে, তাহলে আমার কি আছে? 1 আছে, ঠিক আছে? 1 হয়ে যাবে। আর একটা প্রশ্ন কি আসছে, এই মধ্যবর্তী সংখ্যার সাথে আরও যদি 5 যোগ করা হয় তাহলে কত হচ্ছে? এর সাথে 5 যোগ করে দাও, 6 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু 3টে টাইপের আমি বুঝিয়ে দিলাম, এভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে, ঠিক আছে ভাই? চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নগুলো দেখা মাত্র উড়িয়ে দেবে, উড়িয়ে দেবে। কি করবে? এগুলো কিন্তু আমি আর প্লেস ভ্যালু যার মুখস্থ থাকবে ভাই 5 সেকেন্ড টাইম লাগবে না। আমি কীভাবে করছি দেখো, 20 16 22 19 12, ঠিক এর সাথে নিচে লিখবো, ঠিক আছে? এর সাথে ঠিক নিচে লিখবো 12, ভালো করে দেখবে একটু, 12 8 14 11। তোমরা ভেবো না যে আমি দেখে দেখে করাচ্ছি ভাই, এখানে আমার সামনে একটা মনিটর আছে, একটা স্ক্রিন আছে, আর কিচ্ছু নেই। তুমি আমার কথা শুনে, হ্যাঁ, আর আমি যদি না এই স্ক্রিনটা না দেখি তাহলে আমি পড়াবো কী করে? স্ক্রিনেই তো আমি বোঝাচ্ছি, ঠিক আছে?
এই স্ক্রিনটাকে বোঝাচ্ছি আমি, আর তোমরা যেগুলো আমার পেছুতে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে ভাই, বুঝে নাও, আমি স্ক্রিনটাকে দেখছি এবং আমি এখানে পেনটাকে বোঝাচ্ছি। দেখো এরপর লজিকটা কি যাচ্ছে স্যার, এই 20 থেকে যদি 12 হয় তাহলে আমার কত মাইনাস হচ্ছে, কিছু একটা কমছে না, 8 কমছে। 16 থেকে দেখো 8 কমছে, 22 থেকে দেখো 8 কমছে, 19 থেকে দেখো 8 কমছে। তারপরেরটাকে আর দেখার কি প্রয়োজন আছে? তো বলবে না, দেখার প্রয়োজন নেই, তাও একটু তোমার মনের শান্তির জন্য দেখিয়ে দিচ্ছি। 23 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে 15 হয়, তোমরা সবাই জানো। 19 থেকে যদি তোমার 8 বাদ দেওয়া হয় তাহলে 11 হয়, তাহলে আর দেখে লাভ নেই, দেখবে না। চলে যাব ডাইরেক্ট, এখানে চলে যাব। 18 থেকে 8 বাদ দিলে 10 হচ্ছে, 14 থেকে 8 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে আমার 6 হচ্ছে, 20 থেকে 8 বাদ দিলে 12 হচ্ছে, আর 17 থেকে যদি 8 বাদ দিই তাহলে আমার 9 হচ্ছে। তাহলে এদের কে হচ্ছে জে এফ, 12 মানে এল, আর 9 মানে আই। এটা কিন্তু তোমার অপশানে থাকবে, এটা হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। এগুলো দেখা মাত্র ভাই একদম উড়িয়ে দেবে। আসছে আমি ডাইরেকশন টেস্ট, তোমার ব্লাড রিলেশন, তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট সব নিয়ে আসছি, দেখবে দেখা মাত্র উড়িয়ে দেবে। ঠিক আছে, দেখো এখানে অড ওয়ান আউট বলেছে, ঠিক আছে, এখানে বলছে অড ওয়ান আউট। কি বলেছে এটা? এখানে কি কিছু দেওয়া ছিল? এটা হয়তো কিছু লিখতে বা কিছু ডেটা ভুল হচ্ছে মনে হচ্ছে, দেখি একবার। 15 থেকে 14 মানে 1 বিয়োগ হচ্ছে, এটা হচ্ছে কত আমার 7 প্লাস হচ্ছে। ঠিক আছে, যদি এভাবে করি 15 থেকে 18 মানে কি ব্যাপার, এটা প্লাস 3 হচ্ছে, এটা আবার প্লাস 3 হচ্ছে। 11 থেকে 14 মানে কত হচ্ছে আমার প্লাস 3 হচ্ছে, এটা আমার কত হচ্ছে দেখো প্লাস 3 হচ্ছে, তাই তো? এটা দেখি 11 থেকে 18 মানে হচ্ছে না তো, সব ডিফারেন্স হয়ে যাচ্ছে কেন বলতে, এটা প্লাস 7 হয়ে যাচ্ছে। দেখো এটা 1, এটা 3, এটা 3, এটা 7, হয় না এরকম। ঠিক আছে, যাই হোক এই টাইপের একটা আসছে, কিন্তু এখানে ডেটাটা কিছু ভুল বা কিছু একটা প্রবলেম আছে কোশ্চেনটার মধ্যে, এভাবে কিন্তু করতে হয়। চলো এটাকে ইগনোর করো, চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই প্রশ্ন ভাই আসছে একটা ডাইরেক্টকে মিলিয়ে নেবে, দুটো করে আসছে, কারো কারো 3টে চলে আসছে। ঠিক আছে, মানে এক্সাম সেন্টার ঠিক এভাবেই পাবে, এর বাইরে কিন্তু পাবে না। কিভাবে করবে, লিখবে না, লিখবো না। এখানে দেখবো কি পে দ্য ট্যাক্স বলেছে, এর একটা কোড বলে দিয়েছে। ফাইল দ্য রিটার্ন বলেছে, এর একটা কোড বলে দিয়েছে। আমাকে ট্যাক্স আমাকে পড়ারও দরকার নেই, আমাকে কি জানতে চেয়েছে, জাস্ট এটার দিকে আমার মানে একদম পাখির চোখ করে এই ট্যাক্সের দিকে তাকিয়ে থাকবো। আর কী করবো, চোখের মধ্যেই আমি দেখে নেবো যে এখানে ট্যাক্স কমন আছে আমার, এখানেও দেখুন ট্যাক্স কমন আছে, আর বাকি কিন্তু ফাইল ওপরে নেই, ওপরে যে সেন্টেন্স সেখানে ফাইল নেই, এবং যে রিটার্ন এটাও কিন্তু ওপরে নেই, পেটা দেখুন নিচে নেই, এবং দাটাও নিচে নেই। তাহলে এখানেও নিশ্চয়ই একটা জিনিস করেই কমন থাকবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা করেই কমন থাকবে। কি কমন থাকবে দেখো, RI ZI SI। দেখো RI নেই, SIটা এখানে আছে, তুমি বলবে হ্যাঁ আছে, SIটা এখানে আছে, আছে, তাহলে ট্যাক্সের কোড কি হয়ে যাবে SI। ঠিক আছে, SI। এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতে হবে। যারা বুঝতে পারছো না, আমার কিন্তু 1 থেকে 15 পর্যন্ত একটা প্র্যাকটিস সেট করানো আছে। ওই প্র্যাকটিস সেটগুলো যদি কেউ করে যায় ভাই 30 30 পাবি, অ্যানালাইসিস তার প্রয়োজনই পড়বে না। আমি কিন্তু 2 থেকে 3 মাস আগে করিয়ে দিয়েছি, বিশাল অ্যানালাইসিস করে পড়াই ভাই আমি। এর বাইরে একটা প্রশ্ন পড়বে না। যারা আমার ভিডিও দেখে হয়তো ভিউ কম, হয়তো সাবস্ক্রাইবার কম, সেই জন্য হয়তো দেখতে পছন্দ করে না, কিন্তু কোয়ালিটি 1 নাম্বার। যে একবার মন দিয়ে ক্লাস দেখবে এর বাইরে আর তার পছন্দ হবে না। ঠিক আছে, চলো দেখাবো, খেল দেখাবো। দেখো এই প্রশ্নগুলো দেখা মাত্রই হয়ে যাবে। 7 থেকে 1 বিয়োগ হয়েছে 6 হয়েছে, 4 থেকে 5 যোগ হয়েছে 9 হয়েছে, 10 থেকে 11 মানে 1 যোগ হয়েছে, 1 যোগ হয়েছে, আচ্ছা একটা বিয়োগ হয়েছে আর একটা যোগ হচ্ছে। 7 আর 13 মানে কত যোগ হয়েছে, 3, আর 3 6 যোগ হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো 4 থেকে 3 মানে কত হচ্ছে আমার বিয়োগ 1 হচ্ছে, 1 থেকে 6 মানে কত হচ্ছে আমার 5 যোগ হচ্ছে। তাহলে আমার 3টে সলভ করার ফলেই কিন্তু আমি পেয়ে গেছি স্যার। কোনটা পেয়ে গেছি না, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কি হলো দেখো, বিয়োগ 1 যোগ 5, বিয়োগ 1 যোগ 5, এটা কি হচ্ছে যোগ 1 যোগ 6। তুমি এটাকেও করো, দেখো সেম, বিয়োগ 1 যোগ 5। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে 3টে অপশন করলেই হয়ে যাবে। চলো নেক্সট। এগুলো ভাই টাইম লাগবে ভাই 5 সেকেন্ড। দেখো কীভাবে করতে হয়, এর হচ্ছে কত 25, এর হতে দেখো আমি লিখে করাচ্ছি, তোমাদের তাড়াহুড়ো করালে হবে না, বুঝতে পারবে না। অনেক আছে কি বুঝতে পারে না, ধীরে ধীরে করায়, আর যারা বুঝতে পারছে তারা নিজেরা প্র্যাকটিস করে নাও। 25, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 19, প্রথমগুলো লিখে নিচ্ছি, এটা হচ্ছে 16। ঠিক আছে, তারপরে এখানে কত হবে, তুমি বলো 25 থেকে 22 মানে
3 বিয়োগ হয়েছে 22 থেকে 19 মানে 3 বিয়োগ হয়েছে 19 থেকে 16 মানে 3 বিয়োগ হয়েছে, তাহলে 16 থেকে স্যার যদি 3 বিয়োগ করে তাহলে প্রথম লেটারটা পেয়ে যাচ্ছি কত 13, 13 মানে কি হচ্ছে স্যার এম হচ্ছে, লিখে দিন, লিখে দিয়েছি। 5 6 7 8 9 মানে আই হবে, 6 9 আচ্ছা 6 তারপরে 9 মানে 3, 9 তারপরে 12 মানে 3, 12 থেকে 15 মানে 3, তাহলে 15 আর 3 18, 18 মানে 8, এটা আমার সঠিক উত্তর হয়ে যাবে। এগুলো ভাই মুখস্থ করে না, এগুলো ডাইরেক্ট হয়ে যাবে, যার প্লেস ভ্যালু মুখস্থ থাকবে না সে চুটকি মেরে উড়িয়ে দেবে, ঠিক আছে। আর আমার ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখতে থাকো, কীভাবে কোশ্চেনের সাথে ডিল করছি, তাহলেই বুঝতে পারবে যে কতটা তোমরা অ্যাডভান্স হচ্ছ। ব্যাস এইগুলোই হচ্ছে সিলেকশন বালা কোশ্চেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলোতেই কিন্তু তোমাকে সিলেকশন দেবে। আর এই কোশ্চেনগুলো কতক্ষণ টাইম লাগবে, যারা আমার কাছে পড়েছে বা যারা আমার ভিডিও দেখছো, সত্যি কথা বলবো তোমাদের সৌভাগ্য যে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে গেছে। এই ভিডিওর জন্য কিন্তু আমি একটা দেখিয়ে দিয়েছি যে 27 তারিখ থাম্বনেলে লেখা আছে, আর 28 তারিখে তোমাদের কি ধরনের প্রশ্ন এসছে একটু দেখে নাও। আমার প্লে লিস্টে যাবে, ওই থাম্বনেলটাতে ক্লিক করবে, দেখবে যে আমি কিভাবে ডিল করছি। মনে হচ্ছে যেগুলো প্রশ্নই নয়, মনে হচ্ছে উত্তরের সাথে ডিল করছি আমি, ঠিক আছে, যে তাড়াতাড়ি চলে আয়, মানে আমি ওকে পরের প্রশ্ন যেতে হবে, ঠিক আছে। ওই ভিডিওগুলো একটু আমার দেখবে। কি বলেছে দেখো, এখানে 7টা তোমার পার্সেন্ট বলে দিয়েছে। টেবিলের কেন্দ্রের দিকে মুখ করা, কী কী প্রশ্ন আসছে বলে দিচ্ছি আমি। তোমার প্রশ্ন আসছে হচ্ছে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে, একটা কেন্দ্রের দিকে মুখ করে আসছে, একটা উত্তর দিকে মুখ করে আসছে, একটা তল বিশিষ্ট আসছে, আর একটা মানে সপ্তাহে দিন দিয়ে দিচ্ছে, মানে 4টে টাইপের বাইরে আসছে না ভাই, ঠিক আছে। তাহলে দেখো এই কেন্দ্রের দিকে মুখ করতে তুমি পেয়ে যাচ্ছ 100%। একটা সার্কেল আঁকতে পারো, তুমি বলবে হ্যাঁ পারি। চলো এরপরে 7টা পার্সেন্ট বলেছে, যেহেতু 7টা পজিশন আগে করে নিই, 4টে 5টা 6টা রেখে 7টা, ব্যাস স্যার আমার কমপ্লিট। এরপরে স্যার বাম দিক ডান দিক খুব কনফিউজ হয়ে যায়, আমার ভিডিওটা দেখো আর কনফিউজ হবে না। তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক, তুমি লিখে দেবে তুমি যে খাতাতে লিখছো বা কপিতে লিখছো, আর তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক। আচ্ছা লিখে দিলাম। এরপরে কোথা থেকে স্টার্ট করব প্রশ্নটা, ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে ভাইটাল ব্যাপার। দেখো কিভাবে আমি ডিল করছি, এখানে একটা নোট করে নিতে পারো তোমরা, ঠিক আছে। যেটা আমি পাবো না সেটা আমি নোট আকারে লিখে নেবো, ঠিক আছে, লেখার প্রয়োজন পড়বে না। আমার সাথে দেখো, এইচ এবং এ এর মাঝে কেবল বি বসে আছে, এইচ এবং এ এর মাঝে কেবল বি বসে আছে, ঠিক আছে। এখানে আমার এ হতে পারে, এখানে এইচ হতে পারে, আর বিটা তো মিডিলে আছে। ব্যাস স্যার এটা লিখলেন না কেন, এইখানেই তোমরা ভুল করে ফেলো। কোশ্চেনে কোথা থেকে শুরু করবে এটাই জানার হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে, ভুল হবে না ভাই। দেখো এ বসে আছে ডি এর বা যে কোনো লেটারের পরেই যখন এরটা দেখবে না, তখন তোমাকে বলবো সব কিছু জিনিসের একটা বেসিক থাকা দরকার বা এর একটা প্লেস থাকা দরকার, যেখান থেকে আমি শুরু করবো। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টটা যে ধরে নিতে পারবে সেই হচ্ছে এখানকার একদম হিরো, ঠিক আছে। দেখো কার বলেছে, ডি এর বলেছে, যেখানে এর লেখা থাকবে না সেখানে ডিটাকে আমি নিচেতে একটা বসিয়ে দিলাম। তাহলে ডি এর কি বলেছে, বাম দিক থেকে তৃতীয় স্থান, বাম দিক মানে এদিক যেতে হয়, তাহলে 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান, 3 নম্বর স্থানে কে বসে আছে না এ বসে আছে, লিখে দিলাম। এরপরে প্রশ্ন হচ্ছে কি স্যার, এইখানে তো আমি নোটে যেখানে লিখেছিলাম এখানে তো স্যার আমি এটা কমন পাচ্ছি, তাহলে স্যার যদি আমি এখানে যদি আমি কে এইচকে বসাই, তাহলে দেখুন এখানে কিন্তু আমার বি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু এইখানে নোটটা যেটা দেখছি না, যেটা দেখছি আমি স্ক্রিনে দেখছি ভাই, ঠিক আছে, এখানে আমি নোট করেছি, এখানে দেখে করছি, তাহলে এ আর এইচের মধ্যে কিন্তু বি হয়ে যাচ্ছে। স্যার বুঝলাম ঠিকই, কিন্তু এধাদিও তো জায়গা আছে, তোমাকে আমি বলি না যে এধাদি জায়গা নেই, তুমি এখানে লিখতে পারো এইচ আর এখানে বি লিখতে পারো। এখন কোনটা হবে তুমি জানো না, ব্যাস চলো এর পরের প্রশ্ন করছি, এখান থেকে একবারে সলভ হয়ে যাবে। জি বসেছে ডি এর ঠিক বাম দিকে, আচ্ছা ডি এর ঠিক বাম দিকে, কিন্তু এখানে তাহলে এইচ বসবে না স্যার, তাহলে কিন্তু আমার এই গ্রুপটা হবে না, চলো উড়িয়ে দাও। কে বসেছে না ডি এর বাম দিকে, শুধু জি বসেছে বাম দিকে, এই তো জি। তাহলে আমি বুঝতে পারছি যে এই গ্রুপটা ঠিক হয়ে গেল, এ বি আর এইচ, যেটা আমি নোট করেছিলাম, চলো উড়িয়ে দাও নোটটাকে, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। ব্যাস এরপরে কিন্তু আমার আর দুটো পড়ে থাকছে, আর দেখো আমার কোশ্চেনও শেষ হয়ে যাচ্ছে, কতক্ষণ টাইম লাগবে। এ এর ঠিক পাশে সি বসে নেই, তাহলে দেখো এ এর ঠিক পাশে যদি এখানে সি না বসে থাকে তাহলে নিশ্চয়ই সি এখানে বসে যাবে। আর একটা আছে, আমি কি আবার পড়ে দেখবো, যারা আমার স্টুডেন্ট হবে তারা বলবে না পড়ে দেখবো না, এখানে আমি প্রশ্নতে চলে আসবো, কে
আই এর, তাহলে নিশ্চয়ই আইটাকে লিখি নাই বলে এখানে প্রশ্ন দিয়েছে, তাহলে আইটাকে বসিয়ে দিলাম। এটাই হচ্ছে স্মার্ট। ঠিক আছে, আই কি বলছে, কে আয়ের বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। স্যার আয়ের বাম দিক থেকে কোন ধার দিয়ে যাব? স্যার ডান দিক মানে তো এই সাইড দিয়ে যেতে হয়, তাহলে বাম দিক মানে এই সাইড দিয়ে আসতে হবে, তাই তো? তাহলে আয়ের বাম দিককে তৃতীয়। আচ্ছা দেখো এটাকে, দেখো এটা একটু পরিষ্কার করি। আয়ের বাম দিক থেকে তৃতীয়, তাহলে দেখো বাম দিক মানে এই ধার দিয়ে যেতে হচ্ছে, বাম দিক মানে আমাকে এই ধার দিয়ে টোটালটাকে ঘুরতে হচ্ছে। ঠিক আছে, এখন বাম দিক যেহেতু বলছে আমি বাম দিকে দেখছি, দেখো ঠিক আছে, বাম দিকে মানে টোটালটা ঘুরছে। তাহলে আয়ের বাম দিক সবাই কী ভাবে, না এটা ডান দিক দিয়ে চলছে, না 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 ওটা ভাববে না। তাহলে এই ডাইরেকশানে দেখো, এই 1 নম্বর স্থান, এটা হচ্ছে 2 নম্বর স্থান, এটা হচ্ছে 3 নম্বর স্থান, তাহলে কে থাকবে গো, এইচ থাকবে। এখানেই কিন্তু সবাই ভুল করে ফেলে, বাম দিক ডান দিক তো সবই বসিয়ে নিল, কিন্তু যখন সলভ করতে যাবে সে আয়ের বাম দিক মানে তোমার বাম দিকটাকে ধরে নাও, ভাই করবে না, ভাই করবে না। আয়ের সাপেক্ষে বাম দিক সে কেন্দ্রের দিকে মুখ করে আছে। ঠিক আছে, এইচ হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। তাহলে তৃতীয় স্থানে কে বসে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে এইচ। একদম সহজ কৌশলে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আর কিন্তু অপশানেও থাকবে, সিটা অপশানে থাকবে, যারা এই ধাদি করে দেবে তারা সি মেরে দেবে, বলবে একদম সঠিক করেছি, কেন আমার ঠিক হলো না, নিশ্চয়ই ভুল আছে। না ভাই তুমি ভুল করে এসছো। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্ন যে আমার দেখবে সে ফ্যান হয়ে যাবে, এটা আমি একদম কথা দিচ্ছি। ঠিক আছে, কিভাবে করবে ভাই, প্রশ্ন পড়বো? প্রশ্ন পড়বো না, তোমরা ডাইরেক্ট গিয়ে এই প্রশ্ন যদি না দেখতে পাও আমাকে এসে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। ঠিক আছে, কি করব দেখো, নর্থ, তোমরা 4টে দিক সম্পর্কে সবাই কম বেশি অবগত, 4টে দিক সম্পর্কে। নর্থ লিখবো, সাউথ লিখবো। স্যার এইখানে একটা ফাঁকা রাখলাম, এখানে একটা ফাঁকা রাখলাম, এখানে কি লিখবো? আর দুটো যে দিক হয় সে মানে দিকগুলো লিখে নেবো। কী কী পড়ে থাকছে স্যার, নর্থ সাউথ তো হয়ে গেছে, তাহলে এখানে নিশ্চয়ই ইস্ট করবো, তারপর ওয়েস্ট করে দিচ্ছি, ব্যাস কমপ্লিট। আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক, এবং তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক, এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক। আমি ঠিক লিখছি দেখো, তাহলে এটা হচ্ছে বাম আর এটা লিখছি ডান। ঠিক আছে, লিখে নিলাম। এরপরে স্যার কী বলবো, এরপর আর কিচ্ছু করার নেই, যেভাবে বলছে প্রশ্নটাতে ঠিক সেভাবে চলে, শুধু আমার কথাটার সাথে এই প্রশ্নের পেনটা কীভাবে চলছে সেটাকে দেখো। কি বলছে, একটা পার্সনের নাম বলে দিয়েছে, এ বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে, পশ্চিম দিক স্যার কোনটা, স্যার ওয়েস্টটাকে ইংরাজিতে বলা হয় ওয়েস্ট আর বাংলাতে বলা হয় পশ্চিম। তাহলে কত কিলোমিটার যাচ্ছে, 20 কিলোমিটার। আচ্ছা 20টাই শুধু লিখছি, কিলোমিটার লেখার কোনো প্রয়োজন নেই, টাইম তো ওয়েস্ট হবে। যেটা লিখবো, যেটা এখন প্রেজেন্ট বা বর্তমানে যেখানে দাঁড়িয়ে থাকছে, অর্থাৎ পশ্চিমে সে 20 কিলোমিটার দাঁড়িয়ে আছে। এরপরে সে তারপরে দেখো বাম দিকে বাং নিচ্ছে, তাহলে 20-র বাম দিক, 20-র বাম দিক, তোমার বাম দিক নয়, 20-র বাম দিক, 20-র বাম দিকে তাকে যেতে হচ্ছে। সে কত কিলোমিটার গাড়ি চালাচ্ছে, না 20 কিলোমিটার চালাচ্ছে। আচ্ছা 20 লিখে দিলাম, এখন সে এই 20-তে প্রেজেন্ট আছে। তারপরে আবার বাম দিকে বাং নেই এবং 15, তাহলে এই 20-র বাম দিক এই ধারটা, তাহলে 15 লিখে দিলাম। তারপরে আবার তিনি বাম দিকে বাং নেই এবং 12 কিলোমিটার, আবার বাম দিকে এটা, অর্থাৎ 15 বাম দিকে এটা, তাহলে 12তে এখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছে। তারপরে শেষবারের মধ্যে সে ডান দিকে বাং নেই এবং 5 কিলোমিটার, তাহলে 12তে এখন দাঁড়িয়ে আছে, 12তে সেই পার্সেন্টটা দাঁড়িয়ে আছে, তাহলে 12 ডান দিক এটা হবে। তাহলে এখানে তুমি স্যার আর জায়গা নেই, কোথায় বসাবো, এই 15 নিচে বসিয়ে দাও 5, ব্যাস এই কটাকে যোগ করে দাও। 20-র নিচে কিছু নেই, 20 লিখে দিলাম, 20-র নিচে কিছু নেই, 20 লিখে দিলাম, 15 আর 5-এ 20 লিখে দিলাম, আর 12-র নিচে কিছু নেই, 12 লিখে দিলাম। ঠিক আছে স্যার, এই পর্যন্ত স্যার সবাই জানে, আমিও জানি, আপনিও জানেন। এরপরে কি কাজ দেখো ভাই, একটু ধৈর্য সহকারে দেখো, ইউনিক জিনিস কিছু শিখবে। একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ করতে হয়, স্যার এটাও জানি, চলো জানো, মানে তোমরা উত্তরটা কী হবে আমার সাথে মেলানোর চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ করতে হয়, তাহলে স্যার এই 20-র সাথে 20-তে বিয়োগ করা মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে কেটে দিতে পারি। তুই বলবে হ্যাঁ পারো। স্যার আর কী কী পড়ে থাকছে, এই 12 আর 20 এই দুটোকে বিয়োগ করতে পারো, হ্যাঁ স্যার পারি। কত হবে, 8 হবে। আচ্ছা 8 কিলোমিটার সে দূরত্বে আছে, ঠিক আছে 8 কিলোমিটার দূরত্বে আছে, এই পর্যন্ত তো বের করে ফেলাম। এরপরে প্রশ্নতে কি বলেছে দেখো, প্রশ্নতে বলেছে সে একটা পি বিন্দুতে থেমে গেছে, তারপর আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য আবার এ বিন্দুতে, পি বিন্দুতে সে স্টপ হয়ে গেছিলো, তাকে আবার রিটার্ন এ বিন্দুতে যেতে হচ্ছে। ঠিক আছে, তাহলে স্যার আমি কোন দিকটাকে নেবো, স্যার বলেছেন বারবার আর বলতে হয় না, যেটা ছোট দিক সেটাকে নেবো যদি রিটার্ন তাকে যেতে হয়। ছোটো কোনটাতে আছে, 12 আর 20-র মধ্যে কোনটা ছোটো গো, 12 আর 20-র মধ্যে বলবে 12টা ছোটো, আমরা সেটা দিকটাকে নিয়ে নাও। নর্থ মানে কি, নর্থ মানে হচ্ছে আমাদের উত্তর দিক, উত্তর দিকে 8 কিলোমিটার। ঠিক আছে, এভাবে করে এসো, 100% সঠিক হবে। আর যদি প্রশ্নতে বলতো স্যার যে সে পি বিন্দুতে গিয়ে থেমে গেল, তাহলে এখন সে কত দূরে অবস্থান করছে এবং কোন দিকে অবস্থান করছে, প্রশ্নের ভাষা বুঝতে পেরেছো আমার কথা শুনে? তাকে আর বললো না যে আবার তাকে এ বিন্দুতে যেতে হবে, এটা দিল না। সে পি বিন্দুতে থেমে গেছে,
তাহলে এখন সে কোন দিকে আছে এবং কত দূরে আছে, স্যার কী করতে হবে, তখন সেম একই প্রসেস, শুধু যেটা আমি ছোটোটা নিয়েছিলাম শুধু বড়টাকে নিয়ে নেবো, এই পশ্চিমটাকে নিয়ে নেবো, পশ্চিম কলম তো না সরি এই মানে দক্ষিণ দিকটাকে নিয়ে নেবো, ঠিক আছে। তখন সেক্ষেত্রে কী হয়ে যেত না, বড়টা নিয়ে নিতাম, যদি আমাকে এ বিন্দুতেই থেমে যেত এবং ডাইরেকশন। তাহলে একটা কনসেপ্ট তুমি বুঝে নিলে এগুলো তোমার হাতের ময়লা হয়ে যাবে, মানে চুটকি মেরে উড়িয়ে দেবে, আর এগুলোই কম্পিটিটিভ এক্সামে দরকার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। আগের প্রশ্নটা আমি এখানে হয়তো চাপা পড়ে গেছি, তোমরা বুঝতে পারবে না, হয়তো আমি বুঝতে পারিনি, দেখো একবার দেখে নাও ভালো করে কি বলতে চাইলাম, ঠিক আছে, দেখে নাও, দিয়ে তারপর আমার সাথে রিলেট করো, হয়তো আমার মাথাতে চাপা পড়ে গেছে আমি বুঝতে পারিনি। চলো নেক্সট প্রশ্ন থেকে আমি একটু সরে যাচ্ছি, একবার তোমরা দেখে নাও, ঠিক আছে। কি বলেছে, 7 জন ব্যক্তি বলেছে উত্তর দিকে মুখ করে একটা সারিতে আছে, ঠিক আছে। এ এর বাম দিকে মাত্র 2 জন বসেছে, জি এবং এর মাঝে মাত্র 3 জন বসেছে, সি বসেছে এফ এবং এর ঠিক পাশে, ডি বসেছে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। তাহলে এফ এর বাম দিকে কতজন আছে উত্তর দিকে মুখ করে, মানে আচ্ছা দেখে নাও, আমি বুঝতে পারছি না যে আমার মাথাটাই লেখাটা কেটে যাচ্ছে কিনা, ঠিক আছে ভাই, আমাকে এটাকে ইমাজিনেশন করে তোমাকে এটাকে বুঝতে হচ্ছে। চলো একটা সরল দাগ কেটে নেবো, ব্যাস, আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, একটা কনসেপ্টের ওপর ভিত্তি করে কিন্তু আমি পুরো রিজনিংটাকে করাবার চেষ্টা করছি, প্রচণ্ড ইউনিক। ব্লাড রিলেশন নিয়ে যাদের ভয়, দুটো করে প্রশ্ন আসছে ভাই, একদম বলে দেবো উড়ে যাবে। দেখো দেখো 7টা পার্সেন্ট বলেছে, 2টো পার্সেন্টের প্লেস করলাম 3টে 4টে 5টা 6টার একে 7টা লিখে নিলাম। এরপরে কি বলেছে দেখো, এর বাম দিকে মাত্র 2 জন, মাত্র 2 জন যখনই বলবে না কেন তখন দেখো এ লিখলাম, এর বাম দিকে 1 জন 2 জন লিখে নিলাম, আর কাউকে কিন্তু লিখবো না। এরপরে দেখো কি বলেছে, জি এবং এর মাঝে মাত্র 3 জন, জি এবং এর মাঝে, তাহলে দেখো এ তো একটা পেয়ে যাচ্ছি, এই ধার দিয়ে কিন্তু জি বসবে না, তাহলে 1 জন 2 জন 3 জন, তারপরে কাকে বসালাম না জি কে বসালাম, তাহলে এ এবং জি এর মাঝে 3 জন, কেন স্যার এই ধার দিয়ে বসালেন না, এই ধার দিয়ে তো জায়গা নেই ভাই, তাহলে কেন বসাবো। চলো দেখো তারপর কি বলছে, সি বসেছে এফ এবং ই এর ঠিক পাশে, সি বসেছে, তাহলে এখানে সি কে বসা দিলে এখানে এফ আর ই, ঠিক আছে স্যার কী করে আপনি শিওর হলেন, না আমি শিওর হয়নি, এখানে এফ বা ই হতে পারে, স্যার এই ধার দিয়ে বসালেন না কেন, এখানে তো জায়গা নেই, তাহলে বসাবো কী করে ভাই, এগুলো সাধারণ সেন্স বুঝতে হবে। দেখো তারপরে কি বলছে, দেখো ডি বসেছে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, এখানে যদি আমি এফকে বসাই তাহলে দ্বিতীয় স্থানে তো অলরেডি আমার একজন বসে থাকছে, তাহলে এখানে নিশ্চয়ই আমার এফ হবে, ঠিক আছে, এখানে নিশ্চয়ই আমার এফ হবে, তাহলে এটা আমার একদম পারফেক্ট আছে। এফ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে জায়গা থাকতে হবে, এখানে কে বসেছে না ডি বসেছে, তাহলে এখানে ডি কে বসিয়ে দিলাম, একটা ঘর ফাঁকা আছে, তাহলে একটা ঘর ফাঁকা আছে, আমাকে কি প্রশ্নে জানতে চেয়েছে এফ এর বাম দিকে কতজন, তাহলে এফ তো আমার এখানে আছে, এফ এর বাম দিকে 1 জন 2 জন 3 জন, তাহলে 3 জন অ্যান্সার করে চলে এসো, আর এখানে কোন লেটারটা বসবে সেটা বের করার দরকার নেই, তোমাকে একটু শিখিয়ে দিচ্ছি কীভাবে বের করবে। এখানে যে আমার 7টা লেটার বলে দিয়েছে, কোন লেটারটাকে লিখে নিগো, এ বি, দেখো বিটাকে লিখেছি না, বিটাকে লিখে নিকো, বিটা এখানে বসে যাচ্ছে, একদম সহজ ভাই, কিচ্ছু নেই, 3টে পার্সেন্ট চেয়েছে 3টাকে লিখে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করছি এবং বুঝতে পারছো সবই। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। ভাই এই প্রশ্ন দুটো করে আসছে ভাই, ঠিক আছে, এই প্রশ্ন এটা পড়বো, এটা পড়বো, তোমরা কি বলবে স্যার পড়বো না, আপনার ক্লাস দেখে নিয়েছি, এটাকে পড়ার কোনো প্রয়োজন নেই। কি করব, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছ না তাদেরও কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে ভাই, ভয়ে তোমরা বলছো যে কতক্ষণ টাইম লাগছে ভাই, আর আমার প্রশ্ন সলভ করানোটা দেখলে বলবে না যে এই প্রশ্নগুলো ওই এক্সামিনাররা কীভাবে দেয় তোমাকে এই শর্ট প্রসেসটা করানোর জন্য, কোথাও দেখো নি, মানে তুমি কোথাও দেখো নি যে এভাবে সলভ করানো হয় বা এভাবে ডিল করা হয়। দেখো এভাবে যখনই প্রশ্ন থাকবে না ব্লাড রিলেশনের, তুমি কী করবে, এই যে এইগুলো পড়বে না, একটা পড়বে না যে এ প্লাস বি মানে এ হচ্ছে বি এর ভাই, পড়ার দরকার নেই ভাই, আমি তোমাকে ভাই বলছি এইখানটাতে একটা পিটাকে ছেড়ে দেবে, দিয়ে লেটারগুলোকে দেখবে, কিউ এর ওপরে ঠিক এর লিখে দিলাম, ব্যাস স্যার এর সাপেক্ষে একে ধরবো, ঠিক আছে। দেখো এখানে আমি লিখছি এবারে, কিউ এর গুণ মানে কি বলে দিয়েছে, গণিত মানে বলে দিয়েছে বাবা, কিউ এর বাবা হচ্ছে পি, তাহলে পি নিশ্চয়ই বাবা, কিউ নিশ্চয়ই ছেলে, ঠিক আছে, বাবা বলে দিয়েছে, বাবা মানে আমরা পুরুষ লিঙ্গকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব এবং স্ত্রীলিঙ্গকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব, ব্যাস। তারপরে কি করব স্যার, আবার একটা ছেড়ে দিয়েছি, দিয়ে এর সাপেক্ষে একে ধরবো, এখানটাতে কি বলেছে এটা দেখো বুঝতে পারছো না, ব্যাস।
কী বলেছে দেখো ভাজিত বলে দিয়েছে, তাহলে ভাজিত মানে কী হবে স্যার, ভাজিত মানে বলে দিয়েছে বোন, কার বোন হবে না আর এর বোন হবে কিউ, তাহলে বোন ভাই একই স্তর পড়বে, আর এর বোন হচ্ছে কিউ, কিউ বোন, আরটা কি লিঙ্গ এখন জানি না, যেহেতু বোন সেহেতু এদের মধ্যে অ্যারো চিহ্ন হবে না, স্বামী স্ত্রী হলে অ্যারো চিহ্ন হয় তোমরা সবাই জানো। এরপর আবার একটাকে মানে এরপর একটা চলে যাবো, এর মাথায় এর লিখবো, দিয়ে ঠিক এটাকে ধরবো। বিয়োগ মানে কি বলে দিয়েছে, বিয়োগ মানে বলে দিয়েছে স্ত্রী, কার স্ত্রী না এসের স্ত্রী হচ্ছে আর, এসের স্ত্রী হচ্ছে আর হচ্ছে স্ত্রী, তাহলে এস হচ্ছে স্বামী, এরা দুজন স্বামী স্ত্রী মানে এদের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে ব্যাস। তারপরে দেখো টি এর মাথায় এর লিখে দিলাম, টি এর সাপেক্ষে এসকে ধরবো, গণিত মানে কি বলে দিয়েছে বাবা বলে দিয়েছে, তাহলে কার বাবা না টি এর বাবা হচ্ছে এস, তাহলে টি এর বাবা হচ্ছে এস মানে এক স্তর নিচে এসের থেকে, এসে যেহেতু ছেলে এক স্তর নিচে, ঠিক আছে ছেলে বা মেয়ে যে হতে পারে, এখানে লিঙ্গটা বলে দেয়নি কো। এরপরে প্রশ্নতে কি বলেছে দেখো, তাহলে পি কিভাবে টি এর সাথে সম্পর্কিত, কার সাথে, এটা টি এর, তাহলে টি এর পি কে হচ্ছে টি এর, এরা দুজন স্বামী স্ত্রী, ঠিক আছে এরা দুজন যদি স্বামী স্ত্রী হয় এবং এর এটা বোন হচ্ছে, এর এটা বোন হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে এরা দুজন যদি বোন হয়, এরা দুজন যদি বোন হয় তাহলে এটা ধরো এটা তো বাবা, ভালো করে বুঝো একটু, এটা তো বাবা, এটা বাবা, তাহলে কিউ এরও বাবা পি এবং তাহলে আর এরও তো বাবা পি হতে হবে, তাহলে আমি বলতে পারি যে টি এর মায়ের বাবা, টি এর মা এর বাবা, বুঝতে পারো নাই, বুঝতে পারবে, আরেকবার ভিডিওটাকে একটু ব্যাকে দেখো, আমার কথার সাথে তোমরা রিলেট করো, আশা করছি সব বুঝতে পারবে। এগুলো কিন্তু ভাই প্রচুর করেছি আমি, এগুলো দেখা মাত্রই তোমরা উড়িয়ে দিতে পারবে। এই প্রশ্ন কিন্তু দুটো করে পাচ্ছ, ঠিক আছে কিভাবে করবে, কিছু গাড়ি হয় বাইক, আচ্ছা ভেন ডায়াগ্রাম করব, এটা আমি বলছি গাড়ি, আর এটা হচ্ছে বাইক, ঠিক আছে এটা হচ্ছে কিছু জায়গা, ঠিক আছে কিছু জায়গা হচ্ছে বাইকেরও এবং গাড়িরও, ব্যাস এটা আমার বিবৃতি পড়া কমপ্লিট। সব বাইক হয় ট্রাক, আচ্ছা বাইকের প্রত্যেকটাই হচ্ছে ট্রাক, একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখো এই যে এই পুরোটাই হচ্ছে কি, এই পুরোটাই হচ্ছে কি ট্রাক, ঠিক আছে আর কিছু গাড়ি নিয়ে দুটো পড়া কমপ্লিট। এরপর কিছু ট্রাক হয় গাড়ি, আচ্ছা ট্রাক আর গাড়ির দেখো এই জায়গাটাতে তাহলে তিনজনেরই স্থান থাকছে এই জায়গাটাতে, তাহলে আমি বলতে পারি 1 নম্বর স্টেটমেন্ট আমার একদম ঠিক আছে। 2 নম্বরটাতে কী বলছে দেখো, সমস্ত ট্রাক হয় গাড়ি, সমস্ত ট্রাক কি গাড়ি না, সমস্ত ট্রাক কী করে ভাই গাড়ি হচ্ছে, একদম দেখেই তো বুঝে যাচ্ছ ডায়াগ্রাম দেখে, তাহলে কিন্তু আমার শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে। নেক্সট এটা তোমরা বৃত্তাকার টেবিল, এটাকে তোমরা একটু মানে কি বলবো নিজেরা সলভ করে দেখো, 2 4 5 6 7টা, বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে একটাকে বেস করে নাও, এরপরে কি বলছে তার সাপেক্ষে সেটাকে করো, আর আছে কি না চলো করিয়ে দিই, ঠিক আছে এইচ ডাব্লিউ দিচ্ছি না, যারা পারবে তারা এটা এইচ ডাব্লিউ করে নেবে, আর যারা পারবে না আমি করিয়ে দিচ্ছি। দেখো 7% বলেছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এইচ এবং এর মাঝে কেবল বি বসে আছে, আচ্ছা নোট করতে বলেছি সবাইকে নোট করবে, কি বলেছে এইচ এবং এর মাঝে কেবল বি বসে আছে, এখানে এ হতে পারে এখানে এইচ হতে পারে, ঠিক আছে যে কোনো একটা গ্রুপ হতে পারে, এর মধ্যে যে কোনো একটা গ্রুপ হতে পারে, চলো এটা আমি এখন বসানোর জন্য কিছু পাইনি কো। এ বসেছে কার না ডি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, এটা করালাম কি আমি, চলো যদি করি তো আরেকবার করে দিই, করাইনি মনে হচ্ছে যেন, ডি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে ডি এর বাম দিক থেকে করেছি মনে হচ্ছে, তৃতীয় স্থানে করালাম মনে হচ্ছে, আই এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে বসে আছে, হ্যাঁ করেছি, ঠিক আছে এটা করিয়ে দিয়েছি ভাই, ঠিক আছে একটা কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলো না, আর যারা ভাবছো যে আমাদের কাছে নতুন করে রিজনিং শিখতে চাইছো এবং ম্যাথটাকে শিখতে চাইছো, তারা আমাদের কিন্তু বারবার করে বলছে এই যে 7 এই যে নাম্বারটা আছে দেখো, এই নাম্বারে তোমরা কিন্তু তোমাদের গ্রুপে SMS করো, দিয়ে বলো যে তোমরা কোন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, প্রাইস কত দেবো এখন থেকে কিছু অ্যানাউন্সমেন্ট করছি না, তোমরা মাথায় রাখবে যে 100 টাকারও কমে হবে ম্যাথ এবং রিজনিং, যেটা এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি জেই এনটিপিসি সবার জন্য হবে নতুন করে, ঠিক আছে তোমরা জানো যে এনটিপিসিতে 30 নাম্বার রিজনিং থাকবে এবং 30 নাম্বার ম্যাথ থাকবে, যেটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা ভাবছো যে একদম শর্ট টাইমের মধ্যে ম্যাথ এবং রিজনিং সম্পূর্ণ কভার করে নেবে একদম ফালতু টপিক ছাড়া, যেগুলো মানে পড়ানো কোনো ক্যালেন্ডার এসেছে ভাই বলো দেখিনি, আমি ক্যালেন্ডার করিয়েছি, আমি ডাব্লিউবিপির জন্য ক্যালেন্ডার করেছি, যারা একবার দেখো নি আমার প্লেলিস্টটিকে দেখো, কোয়ালিটি কাকে বলে, ঠিক আছে তাহলেই বুঝে যাবে যে না সত্যি কোয়ালিটি আছে।
চলো ভাই, আর বেশি কিছু বলছি না, 100 টাকার নিচে কিন্তু ব্যাচ হবে। যারা ভাবছো যে আমাদের সাথে যুক্ত হতে পারবে, একদম লাইভ ক্লাস করাবো, প্রত্যেকজনের ডাউট ক্লিয়ার করাবো এবং তোমাদেরকে দেখাবো যে বাংলাতে পড়েও কিন্তু রেলের চাকরি হয়। ঠিক আছে, সবাই কি ভাবছে যে ইংলিশ ভার্সনে, ইংলিশ ভার্সনে তো পড়বে, আমি মনে করি তোমাদেরকে মানে বাইলিঙ্গুয়ালে করাবো। ঠিক আছে, যারা ইংলিশে করতে চাইছো তারা আমার কাছে প্র্যাকটিস করবে, আর যারা ভাবছো যে না ইংলিশেও শিখবো বাংলাতেও শিখবো, আমার কাছে করবে। একদম সম্পূর্ণ ভাই বাংলা ভিত্তিক পড়াবো, চাপের কিছু কারণ নেই। আবারও বলছি, কিন্তু আমরা কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু এর শুরু করে দেবো ব্যাচটা। যারা অ্যাডমিশন নিতে চাইছো নিয়ে নাও, 100 টাকারও কমে হবে। ঠিক আছে, চলো বাই।